মানে আমরা যখন বের হয়েছি রুম থেকে, হলের নিচে সবাই, হলের ভেতরের মাঠে আমরা জমা হচ্ছিলাম, মেয়েরা সবাই স্লোগান দিচ্ছিল, অনেকের থালাবাটি বাজাচ্ছিল, অনেকের হাতে পতাকা ছিল, অনেকগুলো স্লোগান এখানে তৈরি হয়েছিল। এরকম স্লোগান তৈরি হয়েছিল যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। মানে এই জুলাই গণঅভ্যুত্থানের কথা যখনই শুনি, যখনই মনে পড়ে, একটা দিনের কথা বারবার চোখের সামনে ভেসে ওঠে, 14ই জুলাই। নারীদের ওই রাতের ভূমিকাটা আসলে কেমন ছিল? আপনারা তো সোচ্চার ভূমিকায় ছিলেন, মনে পড়ে এখনো কিছু? 14ই জুলাই যেটা হয়েছিল, মানে ব্যাপারটা কি, মানে শুধু রুটি রুজির ওপরে আঘাত না, 14ই জুলাই আমাদের ডিগনিটির ওপরে একটা আঘাত এসেছিল, আমাদের সম্মানের ওপরে একটি আঘাত এসেছিল। আর রাষ্ট্রের শাসক যদি জনগণকে এরকম প্রজার চোখে দেখতে শুরু করে, তাহলে আসলে এটা খুব সুস্পষ্ট হয়ে যায় যে গণতন্ত্রের আর বিন্দুমাত্র অবশিষ্ট নাই। ছেলেদের হলগুলো থেকে স্লোগান দেওয়া শুরু হচ্ছিল, ওদেরকে আটকে রাখার চেষ্টা হয়েছে। অ্যাকচুয়ালি তখন থেকে, তার আগেই মনে হয় ওবায়দুল কাদেরের এরকম একটি বক্তব্য এসেছিল যে ছাত্রলীগ নামিয়ে দিলে তারাই যথেষ্ট, এরকম কিছু একটা, আমার ঠিক মনে নেই। তো ছেলেদের হলগুলোর অবস্থা আসলে মেয়েদের থেকে সবসময় একটু বেশি, তারা পরাধীনতার মধ্যে থাকতো। হ্যাঁ, বেশি ভীতিকর অবস্থা ওখানে তৈরি করা হতো আর কি। তো আমরা তখন বাজে রাত 10টা নাগাদ আমরা একটা খবর পাই যে ছেলেদেরকে হলে আটকে রেখেছে। এখন আসলে তো প্রত্যেকটা হলের পরিস্থিতি এক ছিল না, আমরা বেসিক্যালি হলপাড়ার খবর, যে 5টা হল একসাথে ছেলেদের, ওখান থেকে খবরটা এরকম গিয়েছিল যে আটকে রাখা হচ্ছে। আর ছেলেরা স্লোগান দিচ্ছিল এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে। মোটামুটি একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হচ্ছিল। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের কি করা উচিত, আমরা কি আসলে বের হতে পারবো কিনা। এর আগে মেয়েদের রাতের বেলা হল ভেঙে বের হয়ে আসার, আন্দোলনে নেমে আসার আমাদের লিগেসি আছে। আমরা তখন একটা সিদ্ধান্ত নিই, আমাদের 5 হলের মেয়েদের মধ্যে আমরা কমিউনিকেশন করি, আমরা যোগাযোগ করি যে আমরা বের হয়ে আসতে পারবো কিনা। তারপর মানে খুবই তড়িৎ হই, মানে এইটা শুনতে অনেক বেশি লাগবে, কিন্তু পুরোটা 15 মিনিটেরও কম সময় ছিল যখন আসলে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমরা বের হয়ে যাব। একটা কথা বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলো কিন্তু 9:30 থেকে 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর তারপরে আর বাইরে থেকে ভেতরে যাওয়ার বা ভেতর থেকে বাইরে আসার কোনো সুযোগ থাকে না। এখন যদিও একটু পাল্টেছে সিচুয়েশন, তখন খুব কড়াকড়ি ছিল এটা নিয়ে। শুধু ছাত্রলীগের নেতৃস্থানীয় পর্যায়ের মেয়েরা তারা যখন যেতে পারতেন, তারা যেতে আসতে অনেক কিছুই তারা করতে পারতো হলের মধ্যে, সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের কোনো অধিকার ছিল না। তখন আমরা সিদ্ধান্ত নিই যে না, আমাদের হল থেকে বের হয়ে যোগ দিতে হবে, কারণ ছেলেরা যদি হলে আটকা পড়েই যায় তাহলে দেখা যাচ্ছে হলের গেট বন্ধ করে দিয়ে ভিতরে যদি 100 জনকে মানে মেরে আদমরাও করে দেয়, তাও আসলে আমরা কিছু করতে পারবো না, মানে ছেলেরা কিছু করতে পারবে না। তখন আমাদের মনে হয় যে না, আমাদের বের হয়ে যাওয়া উচিত, কারণ মেয়েরা বের হয়ে গেলে অন্তত পক্ষে মানে সিচুয়েশন একটু নিউট্রালাইজ করা পসিবল, হয়তো আমরা গিয়ে ছেলেদেরকে হল থেকে বের করে আনতে পারবো। কিন্তু পুরো বিষয়টা খুব তড়িৎ ছিল। 10 থেকে 15 মিনিটের মধ্যে 5 হলে আমরা এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা বের হব। রোকেয়া হল সবচেয়ে কাছে ছিল, তারা সবার আগে বের হতে পেরেছে। রোকেয়া হল, শামসুন্নাহার হল অ্যাকচুয়ালি একই সাথে বের হয়েছে। আর আমরা যখন আসছিলাম 2 হল থেকে, তখন সুফিয়া কামালও আমাদের সাথে যোগ দেয়। কিছুক্ষণ পরে ফজিলাতুন্নেসা আর কুয়েত মুক্তি হলের মেয়েরা বের হয়ে আসে। আমরা হল থেকে, মানে আমরা যখন বের হয়েছি রুম থেকে, হলের নিচে সবাই, হলের ভেতরের মাঠে আমরা জমা হচ্ছিলাম, মেয়েরা সবাই স্লোগান দিচ্ছিল, তারপর অনেকের থালাবাটি বাজাচ্ছিল, অনেকের হাতে পতাকা ছিল, অনেক কিছু ছিল। এগুলো নিয়ে যখন বের হয়ে আসে আমাদের হল প্রশাসন, ওখানে আমরা ম্যাডামকে বলি, মানে আমাদের হল প্রভোস্ট ম্যাম ছিলেন না, ভারপ্রাপ্ত প্রভোস্ট ম্যাম তখন ছিলেন, আমরা ম্যামকে বলি যে ম্যাম আমাদের বের হতে দেন, দরজা খুলে দেন, নয়তো আমরা এতজন আছি, আমরা দরজা ভেঙে বের হতে পারবো। তখন আসলে প্রশাসন তখন বাধ্য হয়ে আসলে কিছু তাদেরও করার ছিল না, হ্যাঁ, তারা দরজা খুলে দিতে বাধ্য হয়। তারপরে আমরা বের হয়ে আসি। আর আমরা যখন রাজুতে এসে জড়ো হই তখন সেখানে 10-12 জন ছিল, 10-12 জন ছেলে শুধু ছিল, যারা মানে অলরেডি বাইরে ছিল, শুধু তারাই থাকতে পেরেছিল, হল থেকে কোনো ছেলে বের হতে পারেনি। আমরা তারপর একটি মিছিল নিয়ে আমরা ভিসি চত্বরের দিকে এগিয়ে যাই, ওখানে আমরা কিছু সময় অবস্থান করি। তখন হলপাড়া থেকে ছেলেরা বের হতে পারে, হলপাড়া থেকে ছেলেরা বের হয়ে আসে।
তখন আমরা একটা বড় মিছিল নিয়ে আবার রাজুতে আসি এবং রাজুতে আমরা অবস্থান কর্মসূচি কোন একটা পালন করি। হলের স্লোগান ভাইরাল হয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার বা তুই রাজাকার নারীদের একটি থালাবাটি স্লোগান। ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আন্দোলন তো অনেক বেশি স্বপ্রণোদিত ছিল। তো স্লোগান বলেন বা আন্দোলনের ভেতরে কে কিভাবে রেজিস্ট করবে এটা আসলে অনেক বেশি মুক্ত ছিল। এই যে এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি মানে মাঝে আমরা দেখেছিলাম যে বিতর্ক করার চেষ্টা চলছে। আসলে বিষয়টা এমন না। রাজাকার শব্দটা আসলে আমাদের জন্য খুব নিন্দনীয়। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানুষ হিসেবে রাজাকার শব্দটা আমাদের জন্য আমাদের ৭১-এর একটি বেদনাদায়ক স্মৃতি জাগিয়ে তোলে। আরও বেদনাদায়ক হয় যখন সরকার প্রধান সেটা গালি হিসেবে দেয়। যখন ছেলেমেয়েরা রাজাকার তুমি কে আমি কে রাজাকার অনেকগুলো স্লোগান এখানে তৈরি হয়েছিল। এরকম স্লোগান তৈরি হয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার কে বলেছে স্বৈরাচার। আর একটা ভার্সন এমন ছিল যে তুমি নও আমি নই রাজাকার এরকমও ছিল। মানে যে যেরকম ভাবে পেরেছে সেরকম ভাবে স্লোগান দিয়েছে, অংশটা নিয়েছে আসলে। হ্যাঁ, যে যেটা যার যেটুকু অ্যাডপ্ট করতে ইচ্ছা হয়েছে। আচ্ছা, কিন্তু মূল কথাটা এমনই ছিল যে আমরা তো তখন রাষ্ট্রবিরোধী কিছু করি। আমরা প্রথমে কোটা আন্দোলন বা পরবর্তীতে গণ অভ্যুত্থান কোনোটাই রাষ্ট্রবিরোধী কিছু ছিল না। আমরা মানে অবশ্যই জনগণের কল্যাণকর এবং স্বৈরাচারের কাছ থেকে মুক্তির দাবি দেওয়া নিয়েই আমরা রাস্তায় ছিলাম। তো এই ধরনের কল্যাণকর দাবি নিয়ে রাস্তায় থাকা সত্ত্বেও রাষ্ট্রবিরোধী তকমা আমাদের গায়ে লাগিয়ে দেওয়া হলে এইটা আসলে তখন মানে গালি তার ওজন হারায়, যে আমাদেরকে গালি দিয়ে আসলে লাভ হচ্ছে না। এই রেজিস্ট্যান্সের জায়গা থেকে এই ধরনের স্লোগানগুলো তখন তৈরি হয়।